আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই-বোনেরা, এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কি ব্যবস্থা আগে থেকে নিলে আপনারা জন্ডিস ঠেকাতে পারবেন। আমরা যেহেতু গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ, জন্ডিসের রোগীকে নিয়ে আমাদের প্রতিদিনই বিভিন্ন রকম আ চিকিৎসা দিতে হয়, তাদের পরামর্শ দিতে হয় এবং লিভার বিশেষজ্ঞ হিসেবে আমার দায়িত্ব হলো সাধারণ মানুষকে জন্ডিস থেকে মুক্ত রাখা। তাহলে কি ব্যবস্থা নিলে জন্ডিস থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন, এই বিষয়টি আজ আপনাদের সামনে আলোকপাত করব। জন্ডিস হয় কি কারণে সেটি আমরা আগে জেনে নিই। জন্ডিস হতে পারে সাধারণত বিভিন্ন প্রকার ভাইরাসের কারণে। সেই ভাইরাসগুলো হলো হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, হেপাটাইটিস বি, সি এবং ডি। এই ৫ প্রকার হেপাটোট্রপিক ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে। এছাড়া কিছু নন হেপাটোট্রপিক ভাইরাস আছে, সে কারণেও কিন্তু জন্ডিস হতে পারে। সেগুলো হলো ডেঙ্গু ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, আরো অনেকগুলো ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে। এছাড়া কিছু ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু জন্ডিস হতে পারে। যেমন ওয়েলস ডিজিজ বা লেপ্টোস্পাইরোসিস। এছাড়া আরো কিছু কারণে জন্ডিস হতে পারে, যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া, যেমন থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া ইত্যাদি কারণেও কিন্তু জন্ডিস হতে পারে। অথবা দেখা যায় সেপ্টিসেমিয়ার কারণে যদি আমাদের রক্তের লোহিত কণিকা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু জন্ডিস দেখা দিতে পারে। এছাড়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু জন্ডিস দেখা দিতে পারে। এছাড়া আমাদের পিত্তনালীতে যদি পিত্ত প্রবাহে বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু জন্ডিস হতে পারে। যেমন আমাদের পিত্তনালীতে যদি পাথর আটকে যায়, যদি পিত্তনালী সরু হয়ে যায় কিংবা বন্ধ হয়ে যায়, কিংবা পিত্তনালীতে কৃমি ঢুকে যায়, কিংবা পিত্তনালীতে ক্যান্সারের আবির্ভাব ঘটে, সেক্ষেত্রে কিন্তু জন্ডিস হতে পারে। এছাড়া বিভিন্ন প্রকার ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু জন্ডিস হতে পারে। অর্থাৎ দেহের বিভিন্ন জায়গায় ক্যান্সার হওয়ার পরে সেই ক্যান্সার যদি আমাদের লিভারে বাসা বাঁধে, সেক্ষেত্রেও কিন্তু জন্ডিস হতে পারে। তাহলে আজ আমরা কারণগুলি জেনে ফেললাম। এখন জন্ডিস ঠেকানোর উপায় কি? সাধারণত কমনলি যে জন্ডিস গুলো হয়ে থাকে সেটি হলো খাদ্য ও পানীয় বাহিত, অর্থাৎ আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কিত কারণে জন্ডিস হতে পারে। এগুলো সাধারণত হেপাটাইটিস এ এবং ই ভাইরাস দিয়ে হয়ে থাকে। শিশু এবং তরুণদের যেই জন্ডিস হয়ে থাকে সেটি সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে হয়ে থাকে এবং বড়দের ক্ষেত্রে হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে এই জন্ডিসগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ব্যক্তিগত স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। আমাদের শৌচাগার থেকে বের হয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। খাবার গ্রহণের পূর্বে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিলে ভালো হয়। আমরা গরম খাবার খাবো, বাসি খাবার, ঠান্ডা খাবার খাবো না। আমরা হোটেল রেস্তোরাঁয় যে খাবারগুলো খাবো সেগুলি অবশ্যই টাটকা এবং গরম হতে হবে এবং পানি পান করতে গেলে অবশ্যই বিশুদ্ধ পানি পান করব। বাসায় যদি পানি পান করি অবশ্যই ফোটানো পানি পান করব। বাইরে যদি পানি পান করতে হয় তাহলে অবশ্যই আমরা বিশুদ্ধ মিনারেল ওয়াটার কিংবা যে বোতলজাত পানিগুলো থাকে সেগুলো খেতে সচেষ্ট থাকব। এবং দেখা যায় বিভিন্ন ভুরিভোজ যেখানে হয়, বিশেষ করে বিয়ে-শাদীর অনুষ্ঠান কিংবা মেজবানের অনুষ্ঠান, আ কিংবা কাঙালি ভোজে যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে সালাদ কিংবা বোরহানি এইসব খাবার থেকে আমরা বিরত থাকবো। দেখা যায় এইসব খাবারের মাধ্যমে এই ভাইরাসগুলো দ্রুত ছড়াতে পারে। এছাড়া স্ট্রিট ফুড আ যে রয়েছে, অর্থাৎ রাস্তার পাশে মজাদার চটকদার যে খাবারগুলো রয়েছে, বিশেষ করে চটপটি, ফুচকা, ভেলপুরি, এছাড়া বিভিন্ন রকম স্যুপ, ফলের শরবত কিংবা বিভিন্ন প্রকার শরবত যে আমরা খাই, সেই খাবারগুলো থেকে আমরা বিরত থাকতে পারি। কেননা এই খাবারগুলো থেকে খুব সহজেই এই ভাইরাসগুলো ছড়াতে পারে। এছাড়া আমরা সমুদ্র নিকটবর্তী এলাকায় যখন আমরা বেড়াতে যাই, অবকাশ যাপন করতে যাই, সেখানে সামুদ্রিক কিছু খাবার পাওয়া যায়। যেমন শামুক, ঝিনুক, এছাড়া আ আ জেলিফিশ, অক্টোপাস, এই খাবারগুলোর মাধ্যমে কিন্তু হেপাটাইটিস এ ভাইরাস ছড়াতে পারে। সেক্ষেত্রে এই খাবারগুলো আমরা যথাযথভাবে রান্না করা হয়েছে কিনা, ফুটানো হয়েছে কিনা সেগুলো জেনে নিয়ে আমরা সেই খাবারগুলো খেলে পরে আ এই ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে পারব। এছাড়া দেখা যায় মা-বোনদের
ক্ষেত্রে বিশেষ করে গর্ভাবস্থায় হেপাটাইটিস ই ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে। কেননা এই সময়ে মা-বোনদের রুচির পরিবর্তন ঘটে এবং তারা বাইরের খাবার খেতে বিশেষ করে আচার, চটপটি, ফুচকা খেতে পছন্দ করেন। তখন ই ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে এবং এই ই ভাইরাসটি তখন আ উম শেষ আ আ ৩ মাসে অর্থাৎ গর্ভাবস্থার শেষ ৩ মাসে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করে এবং প্রাণহানির সংখ্যা ঘটাতে পারে। তাহলে আমরা এই সময়টিতে আমরা অবশ্যই বিশুদ্ধ পানি খাবো এবং এই ধরনের ফুচকা, চটপটি, ভেলপুরি এগুলো থেকে আমরা বিরত থাকবো। আর হেপাটাইটিস এ ভাইরাস নি আ আ প্রতিরোধকল্পে আমরা সবাই হেপাটাইটিস এ ভাইরাস প্রতিরোধী টিকা পাওয়া যায়, সেগুলো আমরা নিয়ে নেব। এছাড়া হেপাটাইটিস বি ভাইরাস থেকেও কিন্তু জন্ডিস হতে পারে। সেক্ষেত্রে আমরা সার্বজনীনভাবে হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধী যে টিকা রয়েছে, সেই ৩ টি ডোজের টিকা আমরা দিয়ে নিব। তার আগে আমরা পরীক্ষা করে জেনে নিব আমাদের এই ভাইরাসের সংক্রমণ ইতিমধ্যে শরীরে হয়ে গিয়েছে কিনা। সেক্ষেত্রে HBsAg ELISA, অ্যান্টি-HBC টোটাল অ্যান্ড অ্যান্টি-HBs এই ৩ টি পরীক্ষা করে নিশ্চিতভাবে জেনে নিব এবং সেই অনুযায়ী আমরা এই প্রতিরোধী টিকা আ আ আজ জন্ম নেওয়া ছোট শিশু থেকে শতবর্ষী বয়সী আ বয়োজ্যেষ্ঠরাও আমরা এই টিকাটা সার্বজনীনভাবে নিতে পারি। এছাড়া হেপাটাইটিস বি এবং সি ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকার জন্য আমরা নিরাপদ রক্ত পরিসঞ্চালনের নিশ্চয়তা আ নিশ্চিত করতে পারি। আমরা আ সুচ, ব্লেড, সিরিঞ্জ অ্যা অ্যা এবং আ যেসব কিংবা সুই-সুতো যেগুলো আমাদের আ উম আ কাটাছেঁড়ার কাজে ব্যবহার করা হয়, ছোট সার্জারির কাজে, সেগুলো অবশ্যই ওয়ান টাইম ইউজ অর্থাৎ ডিসপোজেবল হিসেবে ব্যবহার করতে পারি এবং সেগুলো যেন বিশুদ্ধ হয়, সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এছাড়া সার্জিক্যাল যন্ত্রপাতিগুলো অবশ্যই বিশুদ্ধ হতে হবে। ডেন্টাল যে যন্ত্রপাতিগুলো আমরা বিশেষ করে স্কেলিং করার কাজে, দাঁত তোলার কাজে আমরা যে ডেন্টাল যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেগুলো অবশ্যই বিশুদ্ধ হতে পারে। এছাড়া বিশুদ্ধ হতে হবে। এছাড়া এন্ডোস্কোপিক যে যন্ত্রপাতিগুলো রয়েছে, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি আমরা করি, সেখানে অবশ্যই সেই যন্ত্রগুলো যথাযথভাবে বিশুদ্ধিকরণ দিয়ে বিশুদ্ধ করে নিতে হবে। এছাড়া মা-বোনরা যে পার্লারে যান, আ নাক ফোরানো, কান ফোরানোর কাজ করেন কিংবা শরীরে উল্কি আঁকেন, ট্যাটুইং এর কাজ করেন, সেখানে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, সেগুলো অবশ্যই বিশুদ্ধ হতে হবে এবং ডিসপোজেবল এবং ওয়ান টাইম ইউজ হতে হবে। একজনের ব্যবহৃত যন্ত্র যেন অন্যজন ব্যবহার না করেন। এছাড়া আমরা বারবার শপে যেয়ে যে চুল কাটানোর কাজে, শেভিং এর কাজে যে যাই সেলুনে, সেখানে অবশ্যই ছুরি, কাঁচি, ব্লেড সেগুলো যেন যথাযথভাবে বিশুদ্ধ করা হয় এবং ব্লেড গুলো যেন ওয়ান টাইম ইউজ ডিসপোজেবল হয়ে থাকে। কেননা একজনের আ উম ব্লেড আরেকজন ব্যবহার করলে পরে কিংবা ছুরি কাঁচিগুলো যদি যথাযথভাবে বিশুদ্ধকরণ করা না হয়, সেক্ষেত্রে দেখা যায় হেপাটাইটিস বি, সি ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। কিংবা আরো মারাত্মক যে ভাইরাস রয়েছে, এইডস ভাইরাসের সংক্রমণও কিন্তু ঘটে যেতে পারে এই বারবার সবগুলো থেকে। এছাড়া আমরা যেটি করব সর্বোচ্চ নৈতিক মানদণ্ড সম্পন্ন জীবনযাপন করব এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলব। অনিয়ন্ত্রিত যৌনাচার থেকে বিরত থাকব এবং যৌনকর্ম যদি করতে হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রোটেক্টিভ ব্যারিয়ার মেথড ব্যবহার করব। সেক্ষেত্রে কন্ডোম ব্যবহার করে নিব। সেক্ষেত্রে আমরা যৌনাচারের মাধ্যমে যে হেপাটাইটিস বি, সি এর সংক্রমণ রয়েছে সেই ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারব। তাহলে আজ আমরা জানলাম কি, কি ব্যবস্থা আগে থেকে নিলে পরে আমরা জন্ডিস ঠেকিয়ে দিতে পারি। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।